আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ আলোচনা এটা, এবং এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অনুষ্ঠানটি পরিচালনা পরিকল্পনা আছেন জনাব A.K.M. পাটোয়ারি, উপস্থাপনায় আছি আমি সিনহা MSI। উদ্যোক্তা সৃষ্টি সময়ের দাবি, এটা সবারই জানা, সবারই বোঝা, তারপরও কিন্তু আলোচনা করতে হয়। এবং এই আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি 3জন বিশিষ্ট ব্যক্তিত্বকে। আমার ডানে আছেন মোহাম্মদ রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনীতি সহকারী। আমার বায়ে আছেন ফাতেমা তাসনিম, মহাসচিব আম জনগণ পার্টি। এবং সর্ববামে আছেন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, সচিব পাট ও বস্ত্র মন্ত্রণালয়। আপনাদের ধন্যবাদ। আমরা আলোচনা শুরু ঢুকে যাচ্ছি। জনাব রাশেদ খান, উদ্যোক্তা সৃষ্টি সময়ের দাবি, এই প্রশ্ন কেন আসতেছে? উদ্যোক্তা সৃষ্টি তো আমাদের করতেই হবে, কারণ বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেখে তারা সবাই তো আর চাকরি করে না বা চাকরি পায়ও না। তো সেক্ষেত্রে যারা ব্যবসা করতে চায় তাদেরকে অবশ্যই সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা, সহযোগিতা করা, এই কাজগুলো করতে হবে। নিশ্চয়ই আপনার খেয়াল আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কনফারেন্স আয়োজিত হয়েছিল, সেখানে স্টার্ট আপ ফান্ড দেওয়া এবং অনুদান দেওয়া আইসিটি মিনিস্ট্রির পক্ষ থেকে ইতিমধ্যে এই কাজ কিন্তু শুরু হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে তার সুস্পষ্ট যে পরিকল্পনা সেটি কিন্তু তিনি ইতিমধ্যে জাতির সামনে পেশ করেছেন। এই সরকার একটি ব্যবসায়ী বান্ধব সরকার, এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে সরকারের উপরে আস্থা রাখতে পারেন। ইনশাল্লাহ যারা তরুণ উদ্যোক্তা হতে চায় তাদের সাথে সরকার থাকবে। বিশেষ করে যারা আসলে আপনার ছোট উদ্যোক্তা, তাদের একটি বড় সমস্যা হলো যে ফান্ড ক্রাইসিস। ফান্ডের অভাবে অনেক সময় ব্যবসা শুরু করতে পারে না, আবার ব্যবসা শুরু করলেও কন্টিনিউ করতে পারে না। তো সেক্ষেত্রে ব্যবসায়ের ধরন এবং এর সম্ভাব্যতা যাচাই করে সরকারের পক্ষ থেকে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকার যে অঙ্গীকার এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, এই কাজগুলো চলমান প্রক্রিয়া। তবে ইতিমধ্যে সরকার শুরু করেছে। আমি নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের যে নতুন পরিকল্পনা, আপনারা যে ব্যবসা করতে চান, সেগুলো আপনারা সংশ্লিষ্ট মিনিস্ট্রির সাথে আপনারা যোগাযোগ করেন, এবং আপনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করে ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকা হবে। যারা মেধাবী, যাদের যোগ্যতা আছে, যাদের পড়াশোনা আছে, যাদের আইডিয়া আছে, নতুন আইডিয়া, এবং সেই আইডিয়া যদি গ্রহণযোগ্য হয়, বাস্তবসম্মত হয়, একটা আইডিয়া কিন্তু মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনার জীবন পরিবর্তনের জন্য একটি আইডিয়াই যথেষ্ট। আর আইডিয়া তো আসলে টাকা দিয়ে কেনা যায় না। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতটাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা মেনটেন করেন, শেষ করি শব্দটা, তিনি লাইনটা শেষ করি, তিনি এতটাই স্বচ্ছতা, জবাবদিহিতা তিনি আসলে মেনটেন করেন। আগের সময় যেটি হতো যে আপনি তদবির করলে বা পড়াশোনা না করে চাকরি পাওয়া গেছে, কিন্তু এখন চাকরির ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা আছে। অর্থাৎ চাকরি বা ব্যবসা সব ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ফাতেমা তাসনিম, এই বিষয়ের উপর আপনার বক্তব্য কি? এই যে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, এই যে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরেও কিন্তু সেই একই ধারায় চলে আসছে। এখন এই ছোট একটি বর্গ কিলোমিটার দেশে 18 কোটি জনগণের থেকেও বেশি জনসংখ্যা আমরা আশঙ্কা করছি। লেটেস্ট আদমশুমারির সংখ্যাটা এখন আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে যে শিক্ষিত যুবকের যে হার বৃদ্ধি এবং সেটা যে বেকারত্বের যে একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি উচ্চ শিক্ষা নয়, বরং দক্ষতা বৃদ্ধি করাই এখন শ্রেয়। কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই শ্রমবাজার যারা মেনটেন করছে, বা বর্তমানে শ্রমবাজারের অর্ধেক হচ্ছে নারী। এই নারীকে কখনোই কিন্তু আপনারা দেখবেন অফিস আদালত বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ খুবই নগণ্য।
এবং আমার কাছে মনে হচ্ছে সেখানে যদি নারীদের কর্মসংস্থানের যে পরিবেশ সেটি যদি উত্তমভাবে দেয়া হয় এবং ডে কেয়ার সেন্টার দেওয়া হয় এবং সেই সাথে নারীকে যে পারিশ্রমিক দেয়া হয় সেটার যদি সামঞ্জস্য করা হয়, আমার কাছে মনে হয় নারীদের যে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা সেই সংখ্যাটিও বেড়ে যাবে। তার মানে কি, আপনি উন্নত বিশ্বে যদি দেখেন নারী এবং পুরুষ সমান হারে তারা শ্রমটা দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সেক্ষেত্রে নারীদেরকে সেভাবে করে কিন্তু ফ্লোর দেওয়া হচ্ছে না। বিশেষ করে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে যে মহাযোগ্যটা অন্য অন্য দেশে দেখেন 24 ঘন্টায় 3 দিনে পেয়ে যাচ্ছে, আমরা 3 বছর 3 মাস ঘুরে ঘুরে কিন্তু সেই একটা ট্রেড লাইসেন্স আমরা পাই না। এবং আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে কারিগরি শিক্ষার দিকে জোর দেওয়া উচিত এবং সেক্ষেত্রে আমাদের চাকরির যে বাজার রয়েছে সে চাকরির বাজারে আমাদের সরকারের সীমাবদ্ধতা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি যদি উদ্যোক্তা হই বা আমরা যদি উদ্যোক্তা হই তাহলে আমি একজন চাকরি না করে বরং আমি 100 জনকে আরও চাকরি দেওয়ার সক্ষমতা রাখি। 100 জনকে দিতে পারি। জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, আপনি বিচিত্র অভিজ্ঞতার একটা ভান্ডার এবং অনেকগুলো পদ আপনি পেরিয়ে এখন সচিবের পদে আপনি আছেন। এই যে বলা হচ্ছে উদ্যোক্তার সৃষ্টি সময়ের দাবি, উদ্যোক্তা তো হচ্ছে না বা হচ্ছে কিন্তু সময়ের দাবি, তাহলে চাকরি জগতে যারা চাকরি করতে চান কর্মসংস্থান তাদের অবস্থা কি? না, চাকরি তো এটা একটা আমাদের মানুষের আমাদের যেটা সমাজ ব্যবস্থার সাথে এমনভাবে গেছে যে চাকরি একটা সোনার হরিণ। আমরা যখন ছোটোবেলাতেই পড়াশোনা শুরু করি, বাচ্চাদের মাইন্ডসেটের মধ্যে ওইভাবে দিয়ে দেওয়া হয় যে তোমাকে পড়ালেখা করতে হবে, বড় হতে হবে, বড় চাকরি করতে হবে। আমরা ছোটোবেলাতেই যখন প্রাইমারি স্কুলে পড়ি বা স্কুলে পড়ি কখনো বলা হয় না যে তুমি বড় হয়ে একজন উদ্যোক্তা হবে। এখন চাকরি কি সবাই করবে কিনা বা কোথায় করবে, এই প্রশ্নগুলো আসে। চাকরি জেনারেশনের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা বড় সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের লোকজন চাকরি করে, আরেকটা অংশ হয়তো প্রাইভেট সেক্টরে যায়, আরেকটা অংশ বেকার থাকে বা কিছুই করতে পারে না, যেটা দুইজন আলোচক বলছেন যে হতাশা আসে। আসলে আমাদের সিস্টেমের মধ্যে একটু সমস্যা আছে আমার যেটা মনে হয়। আমাদের এই বোন বলতেছিলেন যে আমি কেন চাকরি করবো, আমি 100 জনকে চাকরি দিব। তো ওইভাবে আমরা কিন্তু শুরু থেকে একদম ছোটোবেলা থেকে যে আমাদের গড়ে ওঠা এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে না। আমরা সবাই চাকরি করতে চাই, তো চাকরি দিবে কে যদি উদ্যোক্তা তৈরি না হয়, যদি ইনভেস্টমেন্ট না হয়। গভর্নমেন্ট চাকরির যে এমপ্লয়মেন্টের যে সুযোগ তৈরি করে এটা খুবই সীমিত। সবচেয়ে বড় সেক্টর হচ্ছে যে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর কিন্তু বড় এমপ্লয়ার। তো এই প্রাইভেট সেক্টরটা তৈরি হবে না যদি উদ্যোক্তা তৈরি না হয়। সো আমরা আমাদের লেবার ফোর্সের মধ্যে প্রতি বছর প্রায় 20 লাখের উপরে জনগোষ্ঠী আমাদের শ্রমবাজারে আসতেছে। তো ওদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা হবে? গভর্নমেন্ট তো এত সার্ভিস আসলে ক্রিয়েট করতে পারে না যে প্রতি বছর 20 লক্ষ 22 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান করবে। তার স্কোপটা খুব লিমিটেড। তো এই বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা আসলে প্রাইভেট সেক্টরে, এবং প্রাইভেট সেক্টরটা যদি ডেভেলপ না করে, উদ্যোক্তা তৈরি না হয়, তাহলে প্রাইভেট সেক্টর ডেভেলপ করবে না। প্রাইভেট সেক্টর ডেভেলপ না করলে কিন্তু আমার এই আনএমপ্লয়মেন্টের যে প্রবলেম সেটা থেকে যাবে। তো যেটা বলছেন সময়ের দাবি, আসলেই সময়ের দাবি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়গুলো নিয়ে আমরা লেখাপড়া করি ম্যাক্সিমামই হচ্ছে আমরা জেনারেলিস্ট। টেকনিক্যাল এডুকেশনটা কিন্তু অনেকটাই এখানে আমি বলবো যে কিছুটা অবহেলিত। ইদানিং সরকার চেষ্টা করছেন যে আমরা টেকনিক্যাল এডুকেশনের দিকে যাব। আমরা জেনারেল এডুকেশনের যারা আছি আমরা কত লোককে আসলে এখানে আমাদের এই ইয়াতে আমাদের প্রয়োজন। তো এই দিকটা চিন্তা করলে তো অবশ্যই এটা সময়ের দাবি। ধন্যবাদ। জনাব রাশেদ খান, এই যে একটা সমস্যা হয়েছে যেটা বলা হচ্ছে চাকরির বাজার খুবই সীমিত, লক্ষ লক্ষ যুবক, শিক্ষিত অশিক্ষিত যুবক সব বেকার হয়ে বসে আছে। উদ্যোক্তা হতে হলে তো টাকার দরকার। বাস্তব ভিত্তিতে আসলে এটা জরুরি তো অবশ্যই, করণীয়টা কি? দেখেন, আমি রাজনীতি করছি ঠিক আছে, বাট আমার যে রাজনৈতিক উত্থান সেটা কিন্তু কর্মসংস্থানের আন্দোলন করার মধ্য দিয়ে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, রাজনৈতিক দাবিও ছিল না। এটি ছিল সরকারি চাকরিতে যাতে শিক্ষার্থীরা মানে কোটাহীন বা বৈষম্যমুক্তভাবে নিয়োগ পেতে পারে সেজন্য। এবং সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে
আমি তাদের একজন ছিলাম। এবং এখনও পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নানান সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করে, যেহেতু আমি কর্মসংস্থান আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। শিক্ষার্থীরা তাদের নানান সংকট সমস্যার কথা বলে। অনেকে বলে যে ভাই এখন মনে হচ্ছে যে আত্মহত্যা করব। তো আমি তাদেরকে বলি, দেখো তুমি আত্মহত্যা করলে আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছে তুমি তো সেটি দেখার সুযোগ পেলে না। আল্লাহ তোমাকে এমনও জিনিস দিতে পারে যে তুমি মানে সন্তুষ্ট হয়ে যাবা, বরং তুমি যা প্রত্যাশা করেছিলে তার থেকে বেশি কিছু পেতে পারো। সুতরাং অপেক্ষা করো। আমি এমনও বলি যে মনে করো তোমার কোনো কাজ হচ্ছে না, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও, তুমি শ্রমিক হিসেবে কাজ করো, কিন্তু তুমি আত্মহত্যা করো না এবং তুমি চেষ্টা চালিয়ে যাও। তো আমি এইভাবে আসলে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যে জীবনে কখনোই আসলে মানে ব্যর্থ হচ্ছি এই চিন্তা না করে চেষ্টা চালিয়ে যাওয়া, যে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ সফল হব। দেখেন আমি আমার জীবনে অনেক সংগ্রাম করেছি। আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবা একজন শ্রমিক, আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। আমারও তো চেষ্টা ছিল, তাই না? তো অনেক ধনী পরিবারের সন্তান, তারা আমাদের মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি। আমরা এই সুযোগ পেয়েছি কেন? কারণ আমাদের ভিতরে সংকল্প ছিল, আমরা সামনে বড় কিছু দেখতাম। আমি মনে করেছি যে আমার স্বপ্ন আমার চিন্তার থেকে বড়, সুতরাং আমাকে কাজ করতে হবে। ঠিক আমি যারা উদ্যোক্তা আছে, যারা চাকরি প্রত্যাশী, আমি তাদের উদ্দেশ্যে বলবো জীবনে হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, আপনার ভিতরে আসলে হতাশা কাজ করবে, কিন্তু আপনি মানে হতাশাগ্রস্ত হয়ে থেমে যাবেন, এটি যাতে না হয়। বরং আপনি যদি আপনার একটা ধাপে আপনি ব্যর্থ হন, তাহলে আপনাকে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য কাজ করতে হবে। যেমন আমি যদি আমার জীবনের উদাহরণ দিই, আমি এসএসসিতে আমি আসলে সায়েন্সে ছিলাম। তো আমি তখন আমার রেজাল্ট হয়েছিল 4.63। তো আমার যারা বন্ধুরা ছিল অনেকে A+ পেয়েছিল, আমার থেকে ভালো রেজাল্ট করেছিল। তো সেই সময় আমি ভাবলাম যে আমাকে ইন্টারমিডিয়েটে ভালো করতে হবে। পরবর্তীতে আমি কমার্স নিই। সায়েন্স থেকে কমার্স নিয়ে পড়াশোনা করা খুবই কঠিন, কারণ একদমই নতুন জিনিস। আমি পরবর্তীতে কমার্স নিয়ে আমি A+ পেয়েছিলাম। এরপরে আরও যে ঘটনা ঘটলো, আমি 2011-12 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে গণিতে আমি কিন্তু চান্স পেয়েছিলাম। তো দেখেন পরবর্তীতে যেটি হলো যে গণিতের পরীক্ষা বাতিল হয়ে গেল। এরপরে যেটি হলো যে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়ে থাকলাম, সেখানে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। সেখানে আমি 11তম হয়েছিলাম। এরপরে এই যে আমি ঢাবিতে চান্স পেয়েও পরীক্ষা বাতিল হয়ে গেল, পরের বার পরীক্ষা দিয়ে সিরিয়াল পিছিয়ে গেল, কারণ 1 মাস পরে পরীক্ষা হয়ে গেছিলো। আমি ঢাবিতে চান্স পেয়েছি, আর পড়াশোনা করার কি দরকার? তো পড়াশোনা না করে যাই হোক রেজাল্ট একটু খারাপ হয়ে যায়। এরপরের বার কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার পরীক্ষা দিয়ে আমি চান্স পেয়েছি। তো এরপরে আমি আমার সংগ্রামটা চালিয়ে গেলাম। তো এখন তো আল্লাহ আমাকে একটা পজিশন দিয়েছে, অর্থাৎ আমি মানুষকে বলবো যে আপনি কখনোই থেমে যাবেন না। আমি যদি সেই মানে ওই সময় থেমে যেতাম, তাহলে আমার জীবন আসলে আমি দেখতে পেতাম না যে আমার জীবনটা কোথায়। সবাইকে বলবো যে হতাশাগ্রস্ত হবেন না। আপনি চাকরি করবেন নাকি আসলে আপনি মানে একজন উদ্যোক্তা হবেন, সেটি আসলে আপনার নিজের চিন্তার উপর নির্ভর করবে। বাট আমাদের সচিব মহোদয় এখানে রয়েছেন, আপনি বললেন যে আপনি তো জীবনের অনেক ধাপ পার করে আপনি এই পজিশনে এসেছেন। এটাও তো তার প্রচেষ্টা ছিল, তার যোগ্যতা ছিল, তাকে পড়তে হয়েছে, জানতে ধন্যবাদ। হয়েছে। আমি এখানে জি, তো আমি সবাইকে বলবো যে আপনারা ঠিক এইভাবে আপনার জীবনের সংগ্রামকে আপনারা চালিয়ে যান। ধন্যবাদ। ফাতেমা তাসনিম, জি, আমরা সবাই জানি উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রতিদিনই সৃষ্টি হচ্ছে। অনলাইনে দেখেন, অনলাইনে কত ব্যবসা সৃষ্টি হয়েছে, একদম চিন্তাই করা যায় না। কিন্তু ব্যক্তি উদ্যোগে কিন্তু অনেক কিছু হচ্ছে। কিন্তু এই যে ইউটিউবার বেড়ে গেছে, দেখেন ফ্রিল্যান্সের দিক থেকে ফ্রিল্যান্সের বাংলাদেশ অনেক কিছু হচ্ছে। দ্বিতীয়তম অবস্থায় আছে। কাজেই উদ্যোক্তা হওয়ার জন্য নতুন নতুন খাত সৃষ্টি হচ্ছে, জি। পৃথিবীতে বসে নেই। এখন এই যে নতুন খাত সৃষ্টি হচ্ছে, এগুলো সম্পর্কে আপনার ব্যক্তিগত ওপিনিয়নটা কি? আমি মনে করি উদ্যোক্তা তৈরি হলে দারিদ্র্য বিমোচন করা যাবে, সামাজিক অবস্থান তুলে ধরা যাবে
এবং অর্থনৈতিক প্রবৃত্তি বৃদ্ধি করা যাবে এবং যুব সমাজকে কাজে লাগানো যাবে। এখন এটি করতে গেলে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। এখন উদ্যোক্তা হতে গেলে খাতের বিষয়টা, এই যে খাতগুলো রয়েছে সে সরকারের পক্ষ থেকে কিন্তু সীমাবদ্ধতা আছে। আমি কিন্তু বারবারই বলছি এটি প্রাইভেট সেক্টরকে কিন্তু বিভিন্ন খাতের আওতায় নিয়ে আসতে হবে। সে বিভিন্ন খাতের আওতায় যদি নিয়ে আসে সেক্ষেত্রে আমরা শুরুতেই আমরা ভাবি কি ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে আমরা ভাবি যে আমার গার্মেন্টস হবে, আমার বিভিন্ন ব্যাংক হবে, এই সে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এর পাশাপাশি এখন বর্তমানে গ্লোবালাইজেশনের সময় যে বিশ্বায়নের মাধ্যমে দেশকে বিভিন্নভাবে আইটি সেক্টরের মাধ্যমে যে উন্নয়ন করা যায়, ফ্রিল্যান্সারের মাধ্যমে যে করা যায়, এইটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারণা খুবই কম। সেক্ষেত্রে আমরা একটি সমীক্ষায় দেখেছি যে ফ্রিল্যান্সের দিক থেকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় অবস্থানে আছে। একটা তরুণ সমাজ আছে যারা এটিকে পোক করতে পেরেছে, কিন্তু আমাদের সিনিয়র সিটিজেন যারা রয়েছে কিংবা যারা বিনিয়োগ করার মতো যাদের সক্ষমতা রয়েছে তারা এই বিষয়টিকে অবহেলা করে যাচ্ছে। অতএব আমি তাদেরকে অনুরোধ করব, নতুন সরকারের কাছে আবেদন জানাবো যে আপনারা দরকার হলে এখানে আপনারা ভর্তুকি দেন, তবুও আপনারা এই বেসরকারি দিক থেকে তাদেরকে সহযোগিতা করে এই যে তাদেরকে ভ্যাট ট্যাক্সের যে বিশাল বড় একটি আপনারা বোঝা চাপিয়ে দেন সেটা সহজতর করেন। সেটা যদি আপনারা সহজতর করেন আমার কাছে মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে এই যে অর্থনৈতিক চাকা যে ঘোরার যে একটা বিষয় রয়েছে আমার কাছে মনে হয় এটি আমূল একটি পরিবর্তন ঘটাবে। ধন্যবাদ আপনাকে। জনাব শরফুদ্দিন, এটা তো অস্বীকার উপায় নেই যে ঢাকা টাউনে উবার যারা চালাচ্ছেন বা ট্যাক্সি যারা চালাচ্ছেন বা যারা প্রাইভেট আছে, মানুষ কিন্তু বসে নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সব ছেলেমেয়েরা মাস্টার্স অনার্স করার পরও কিন্তু গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করতেছেন নিজের টাকা, নিজের উদ্যোগ। এই যে আমরা শ্রমকে মেনে নিয়েছি, শ্রমের মর্যাদা দেখেন কোথা থেকে কোথায় এসেছে, এইগুলোকে যদি আরও ব্যক্তি ঘটানো যায়, এখানে যেহেতু আপনি বলেছেন যে বেসরকারি খাতে মেয়ে বড়, তো এখানে তো সরকারের করার কিছু নাই, বেসরকারি বাইরে কিন্তু পুঁজির ব্যাপারটা আছে কিন্তু এখানে। এই জিনিসগুলো আপনি একজন সচিব হিসাবে ওই চেয়ারে বসে আপনি কীভাবে দেখতেছেন? কয়েকটা বিষয় চিন্তা করার আছে। একটা হলো যে আমি আমার শ্রমটা, আমি আমার পুঁজি, আমি আমার মেধা, এটা কোন খাতে আসলে ইনভেস্ট করব। যেমন একটা ইনভেস্টমেন্ট আপনি নিয়ে আপনি কি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন নাকি শিল্প উদ্যোক্তা হবেন, এটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আলটিমেটলি ইকোনমিতে এটা কোনটার বেশি কন্ট্রিবিউশন। যেমন একই পুঁজি যদি আপনি রিয়েল এস্টেটে ব্যবসা করেন, এটার যে গ্রোথ, এই পুঁজিটা যেভাবে রোল করবে, আপনি যদি এটা একটা প্রোডাকশনের কোনো একটা সেক্টরে এটাকে ইউজ করেন, এটার ইম্প্যাক্টটা কিন্তু ডিফারেন্ট হবে। সো এখানে একটা চিন্তার বিষয় আছে যে আমরা কোন খাতগুলোতে আসল উদ্যোক্তা তৈরি করব, কোন খাতটা আমার সাস্টেইনেবল হবে, কোন খাতের গ্রোথটা আসলে কেমন। এখানে বিজনেস স্টাডিজের ছাত্র আছেন আমাদের রাসেল সাহেব, এগুলোও কিন্তু একটা চ্যালেঞ্জ। উদ্যোক্তা নানান রকমের আছেন, আমার ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, বড় উদ্যোক্তা আছেন, বড় শিল্পপতিরা আছেন। পুঁজির বিষয়টা আপনি আনছিলেন, যারা হয়তো বড় উদ্যোক্তা, বড় শিল্পের মালিক, তাদের পুঁজির নিডটা একরকম। আবার যারা আমার খুব ক্ষুদ্র উদ্যোক্তা আছে বা এসএমই যারা করে, তাদের জন্য একরকম এরিয়া আছে। তো বড় সংকটের জায়গাটা আসলে তৈরি হয় যারা এসএমই, স্মল এন্টারপ্রাইজ যারা করতে চায়। এবং আমার ধারণা যে আপনার আলোচনার ফোকাসটা আসলে ওইখানেই, যে স্মল এসএমই যারা করতে চায়, হ্যাঁ, তাদের জন্য পুঁজি একটা বড় সমস্যা থাকে, যে তাদের কোলাটারাল দেওয়ার মতো থাকে না, তাদেরকে কেউ ঋণ দিতে চায় না, পুঁজি দিতে চায় না। এই সমস্যা আমাদের আছে। আবার এমন একটা অবস্থা, আমি শুরুতেই বলছিলাম যে আমাদের মাইন্ডসেটেরও একটা সমস্যা আছে। তবে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যে আমাদের গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের তরুণরা কিন্তু অনেক স্মার্ট। তারা কিন্তু এই একটা মোবাইল ফোন দিয়েই কিন্তু আমাদের অনেক তরুণ অনেক ধরনের মিরাকেল একেবারে করে ফেলছে। এইরকম বিষয় আমরা দেখছি। কিন্তু এখন কিন্তু ধরেন ব্রাজিলে একটা ছেলে কী করতেছে, জার্মানিতে কী করতেছে, আমি ইচ্ছা করলেই কিন্তু এগুলো বের করতে পারছি। এআইয়ের যুগে এসে তো আরও এটা একদম সহজ হয়ে গেছে। কেউ যদি কোনো একটা বিষয়ে জানতে চায় যে কী ধরনের, ইভেন আমার এই বাংলাদেশে কী ধরনের এসএমইতে ইনভেস্ট করলে সেটা প্রফিটেবল হবে, এআইকে দিলে এআই আপনাকে একটা এআই সলিউশন দিয়ে দিবে, বলে দিচ্ছে। কাজেই সুযোগ কিন্তু এখন
অনেক বেশি ইয়ে হয়েছে। আমাদের এখন দরকার হইলো তাদেরকে ফেসিলিটেট করা, যেটা আমাদের রাষ্ট্রের সাহেব বলেছেন যে সরকার কিন্তু আসলে এই বিষয়ে খুবই উদার, এবং বর্তমান সরকার তো একটা ব্যবসা বান্ধব সরকার, এবং সরকার চায় যে আমাদের মধ্যে নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হোক, যে কারণে তারা টেকনিক্যাল এডুকেশনের দিকে নজর দিচ্ছে। পুঁজির বিষয়টা আমার মনে হয় যে আমরা এটা খুব বড় আসলে ইস্যু না, যদি আমরা একটা স্ট্রাকচারড ওয়েতে বিষয়টা আগাইতে পারি। যেমন এখন নতুন ইনভেস্ট বাংলাদেশে একটা হয়েছে, এই যা সম্প্রতি হলো 16 বা 17 তারিখে এটা গেজেট হয়েছে। এখানে ইজি অফ ডুইং বিজনেসের জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে, যে সহজেই যাতে না মানুষ ব্যবসা করতে পারে, উদ্যোক্তারা যাতে মানে হতাশ হয়ে না পড়ে। যেমন আপা বলতেছিলেন যে ট্রেড লাইসেন্সের ইস্যু, এখন ওয়ান স্টপ সার্ভিস চালু করার বিষয় আসছে, এবং আগে যে বিষয়গুলো বেজা বিডার যে আইনগুলো ছিল, পিপিপি ছিল, সবগুলোকে একসাথে করে কিন্তু নতুন একটা আইন করা হয়েছে, যেটা ইনভেস্ট বাংলাদেশে। এবং এখানে অনেকগুলো বিষয় কিন্তু উদ্যোক্তাদের জন্য অনেক সহজ করে দেওয়া হয়েছে। আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি, আমার মনে হয় যে আমাদের সামনে একটা ভালো সময় আসবে। আপনাকে ধন্যবাদ। জনাব রাশেদ খান, জি আপনি প্রধানমন্ত্রীর রাজনীতি সহকারী, জি এবং আপনি নিজেও ব্যবসার সাথে জড়িত, মানে ব্যবসা স্টাডি করেছেন আপনি। আপনি কি মনে করেন আপনার এই চেয়ারে বসে, বিষয় তো রাজনীতি, এটা রাজনৈতিকভাবে একটা প্যাটার্ন তৈরি করা বা উদ্যোগ করা, যা নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন বা যারা পুরাতন যারা আছেন, ঝিমিয়ে পড়েছেন, আগামী আসবেন, এই ক্ষেত্রে ওই চেয়ারে বসে আপনি কীভাবে এই জাতীয় যুব সমাজকে এই উদ্যোগে জাগাই দেবেন? আচ্ছা, প্রথমত আসলে আমি রাজনীতি নিয়েই কথা বলতে প্রিফার করি, যদিও আমি পড়াশোনা করেছি বিজনেস ব্যাকগ্রাউন্ডে। দেখেন, আমাদের সরকার কিন্তু ইতিমধ্যে যে উদ্যোগগুলো নিয়েছে সেটি হলো যে সহজ শর্তে ঋণ ও বিশেষ তহবিল 2800 কোটি টাকার ঋণ সহায়তা 2026-27 অর্থ বছরে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এই পরিমাণ ঋণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে এখন যারা ব্যবসা শুরু করতে চায় তারা কিন্তু সরকারের কাছ থেকে সাপোর্ট পাবে। কিন্তু আমাদের সচিব মহোদয় যেটি বললেন যে আইডিয়া বা পরিকল্পনা, যেটি আমি আগেই বলেছি, এটা আপনার লাগবে, টাকা কোনো সমস্যা না, টাকা আপনার আসবে, আপনার থাকতে হবে সততা। এখন আপনি যদি এমন চিন্তা করেন যে আমি একটা আইডিয়া জেনারেট করব, এরপরে আমি সরকারের কাছ থেকে একটা অনুদান নিব, একটা মোটামুটি প্রতিষ্ঠান করব, তারপরে একটা ব্যাংক থেকে আমরা ঋণ নিব, ঋণ নিয়ে আমি আসলে ব্যবসা ওইভাবে করব না। কিভাবে আসলে এই টাকাটা নিয়ে নিজে বরং ঋণ খেলাপি হওয়া যায়, সরকারকে ক্ষতি করা যায় নিজে উপকৃত হওয়ার মধ্য দিয়ে, তাহলে তো প্রবলেম, তাই না? আমি আগেই বলেছি টাকা কোনো সমস্যা না। আপনি যদি এই ধরনের অসৎ চিন্তার তাগিদে এই পরিকল্পনা করেন বা আইডিয়া জেনারেট করেন, সেটা কিন্তু সমস্যা। তো এই জন্য আমি বলবো যে আপনার টাকা থাকার প্রয়োজন নাই, আপনার থাকতে হবে মেধা এবং সততা। মেধা, সততা এবং প্রচেষ্টা, এইগুলো যদি আপনার থাকে, আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রধানমন্ত্রী, তার যে পদক্ষেপ এবং আন্তরিকতা, সারা বাংলাদেশে তিনি যেভাবে আসলে বিনয়ের সংস্কৃতি, আন্তরিকতা কিভাবে আসলে দেখাতে হয়, একে অপরের প্রতি সহমর্মিতা, এই বাংলাদেশকে যদি আমরা একটা পরিবার ধরি, তাহলে কি? তাহলে আপনার আমার সবার দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো। আর এই পরিবারের প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার দায়িত্ব গোটা জাতিকে ভালো রাখা এবং একে অপরকে যাতে সহযোগিতা করে এই জন্য উদ্যোগ গ্রহণ করা। ইতিমধ্যে তার পদক্ষেপগুলো এটা মানুষের কাছে অত্যন্ত, আমার কাছে মনে হয় যে পছন্দনীয় হয়েছে। তিনি যেভাবে দেশকে পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন, আমার কাছে মনে হয় যে তাকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে এই বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সততার আপনার প্রচার এবং প্রসার এবং একই সাথে দক্ষ জনবল সৃষ্টি করা সম্ভব। কিন্তু আমাদের একটা বড় প্রবলেম আছে আমাদের বাংলাদেশের মানুষের, সেটা যারা চাকরি করে বা যারা ব্যবসা করে বা যে পেশাই থাকুক না কেন, সেটি হলো নৈতিকতার সমস্যা। এখন এই যে মোরালিটি প্রবলেম, এই সমস্যাটা আমরা যদি আসলে দূর করতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। যেমন একটা টিস্যু,
তো এই মাননীয় প্রধানমন্ত্রী এই টিস্যুর যে একটা কোথায় ফেলতে হবে, কি করতে হবে, একজন প্রধানমন্ত্রী এটা আপনাকে শেখাচ্ছেন, কিন্তু আমরা কি করি, আমরা অধিকাংশই গাড়িতে টিস্যু ব্যবহার করে জানালা কোনো রকম খুলে ফেলিয়ে দিই, ছুঁড়ে ফেলি। কিন্তু তিনি দেখাচ্ছেন, দেখেন এই টিস্যুটা আমি ব্যবহার করেছি, এটা আমার পকেটে রেখে দিয়েছি। ঠিক এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সেটা ব্যবসা বলেন, রাজনীতি বলেন, চাকরি বলেন বা অন্য পেশা বলেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে গোটা বাংলাদেশের পরিবর্তন হবে। আমি দৃঢ় বিশ্বাস করি প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের অর্থমন্ত্রীর যে পরিকল্পনা, আমাদের পরিকল্পনা মন্ত্রীর যে পরিকল্পনা, যদি আমরা জনগণ সরকারকে সহযোগিতা করি তাহলে এই বাংলাদেশের যে কাঙ্ক্ষিত এগিয়ে যাওয়া, এটা কেউ থামাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজকে আপনাকে বলছি, তিনি বাংলাদেশের নতুন একটি উদাহরণ সৃষ্টি করবেন এবং তিনি একটি ইতিহাস হবেন। ধন্যবাদ। তিনি একটি ইতিহাস হবেন। ফাতেমা তাসনিম, জি, 1 মিনিট। দেখুন, আমরা অনেক সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু সমাধানের উপায়টা আসলে আমরা সহজভাবে দেখতে পারি না। আমার কাছে মনে হয় যে এটির একটি সমাধান হওয়া দরকার। দীর্ঘদিন যাবৎ এই সমস্যার মধ্য দিয়ে দেশ যাচ্ছে। সেক্ষেত্রে একক কোনো সিদ্ধান্ত, একক কোনো শ্রেণী এটি সমাধান করতে পারবে না। এখানে 3টা শ্রেণীর মেলবন্ধন দরকার: সরকার, বেসরকারি এবং তরুণ সমাজ। ধন্যবাদ আপনাকে। 3টা মেলে জনাব শরফুদ্দিন। না, আমি মনে করি আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তাদের মেধা আছে, তাদের যোগ্যতা আছে, তাদেরকে যদি একটু ফেসিলিটেট করা যায়, তারা অনেক কিছু আসলে অর্জন করতে তারা সক্ষম। এবং আমরা দেখেছি আমাদের তরুণরা যখনই সুযোগ পেয়েছে তার মেধার স্বাক্ষর কিন্তু তারা রেখেছে। যেহেতু আমি জুট সেক্টর নিয়ে কাজ করি, যেমন আমাদের জুট বিশ্বের বিভিন্ন দেশে হয়তো র জুট ইম্পোর্ট করে, তারা যে প্রোডাক্ট তারপরে এটাকে ভ্যালুয়েট করে গ্লোবাল মার্কেটে নিয়ে যায়, আমরা কিন্তু এটা অনেক সময় তাদের সাথে কম্পিট করে পারি না। এই জায়গায় যদি আমরা তাদেরকে একটু ফেসিলিটেট করতে পারতাম, টেকনোলজির দিয়ে একটু সহায়তা করতে পারতাম, একটু পুঁজি দিয়ে সহায়তা করা যায়, তাহলে আমার বিশ্বাস তারা বিশ্বমানের প্রোডাক্ট করতে পারবে। এবং আমার বিশ্বাস সরকার এটাতে খুবই সিরিয়াস এখন। বিশেষ করে আমাদের যে তাঁত আছে, আমাদের যে রেশম আছে, আমাদের যে জুটের যে ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো আছে, এগুলো যাতে আমাদের তরুণরা আরও বেশি উদ্যোগী হয়ে সামনে নিয়ে যায়, সরকার চেষ্টা করছে। এবং বাজেটও এটার প্রতিফলন আছে। দেখবেন যে এই বছর কিন্তু এইসব খাতে অনেক বেশি বাজেটের পরিমাণ তো অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস সামনে আমরা একটা ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের 3জনকে। ধন্যবাদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি। সুপ্রিয় দর্শক, আমরা এই 3জন আলোচনাতে একটা জিনিস বুঝতে পারলাম যে উদ্যোক্তার সৃষ্টি জরুরি, কিন্তু উদ্যোক্তার সৃষ্টির জন্য উদ্যোক্তার মানসিকতা জরুরি, কিন্তু সততা জরুরি, দক্ষতা জরুরি। যেটা রাশেদ খান বারবার বলছেন যে প্রধানমন্ত্রী তার পকেট থেকে যখন বের করলেন একটা টিস্যু পেপার, দেখেন, চিন্তা করবেন, একটা উদাহরণ সৃষ্টি করেছেন, অর্থাৎ আন্তরিকতা। এই সততা, আন্তরিকতা, দক্ষতা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, অর্থ আসলে কোনো ব্যাপার নয়। মেইন ব্যাপার হচ্ছে আমি উদ্যোক্তা হব কিনা। আমি ছোট দোকান করব, আমি রিক্সা চালাবো, গাড়ি চালাবো, আমি হাঁস মুরগির দোকান করব, করার তো শেষ নাই। আমরা যদি মনে করি শ্রম মানে জীবন, শ্রম মানে আগে যাওয়া, তাহলে দেখবেন উদ্যোক্তা সৃষ্টি কোনো ব্যাপার না। মেইন প্রশ্ন হচ্ছে যে আমরা কতটুকু আমাকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি কিনা, সমাজকে ভালোবাসি কিনা, পরিবারকে ভালোবাসি কিনা। তখন কিন্তু একটা প্রশ্ন দাঁড়া যাবে, আমি বেকার থাকবো না, আমি সকার হয়ে যাব, এবং সবচেয়ে বড় পরিচয় আমি উদ্যোগী। ধন্যবাদ আপনাকে।